স্যার, আপনি আপনার মূল প্রবন্ধ উপস্থাপন করতে পারেন স্যার। আমি ওকে, থ্যাংক হ্যাঁ, ইউ সো দেখতে পাচ্ছি স্যার, মাচ দেখতে পাচ্ছি। সবাইকে। ওকে, গুড। সো থ্যাংক ইউ অর্পিতা এবং যারা আয়োজন করেছেন। সো আই এম ভেরি অনার্ড টু হেয়ার যে আমাদের পার্টিকুলারলি যে আমি কি 20 মিনিট আর 30 মিনিট বলবো না, ঠিক আছে। আহ, আহ, মূলত আমাদের বাংলাদেশের যে পাখি, পার্টিকুলারলি পরিযায়ী পাখি, এই বিষয়ে আসলে আমাদের গবেষণা খুব বেশি নাই। আমরা শুরু করেছি, কিন্তু এটা আম, খুব বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি না। সেক্ষেত্রে পার্টিকুলারলি যারা হলো আপনারা এই ভেটেরিনারি গ্রুপ, একটা বড় গ্রুপ বাংলাদেশে আছে, আহ, এই জায়গায় আমরা তো একেবারে পৌঁছাতে পারি না। সেক্ষেত্রে উই আর ভেরি লাকি যে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে। মূলত আজকে আম, আ- আমি একটু বলে রাখি যে আমি প্রায় 2000 সাল থেকে এই পাখি এবং ওয়াইল্ড লাইফ বিষয়ে কাজ করছি। কৃষি এবং মাইগ্রেশন আমার একটা বড় সাবজেক্ট বাংলাদেশে, এবং আমি এশিয়া এবং ইউরোপেও আমি কাজ করেছি। পার্টিকুলারলি আমাদের এই রিজনটাতে আমার অনেক কাজ আছে যেটা টেকনোলজি ইউজ করে। আমি সেই বিষয়ে কিছু জিনিস আলোকপাত করবো, খুব বেশি না, কয়েকটা টপিক বললেই, যেহেতু আমাদের সবারই ইন্টারেস্ট আছে এবং জানাশোনা আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আহ এবং কোনো কোশ্চেন থাকলে, আমি কথা বলার চাইতে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের বোঝার জন্য বা যে কোনো ব্যাপারে মাইগ্রেশন এবং পরিযায়ী পাখি নিয়ে, ক্যান আস্ক মি, তাহলে পার্টিসিপেটরি হলে এটা খুবই ভালো হয়। আম, আমি মূলত এখন কাজ করছি, আমি 15 বছর ধরে আইইউসিএন এ কাজ করছি, এবং এই কনজারভেশন, বায়োডাইভার্সিটি কনজারভেশন এবং স্পিসিস কনজারভেশন, এটাকে লিড করে আমি এখন প্রোগ্রাম ম্যানেজার এখনকার। সো এতটুকুনি আমার সম্পর্কে। আর এখন আমি আমার মূল প্রেজেন্টেশনে যাব। ও, ইটস নট চেঞ্জিং স্লাইড। ও, ওকে। সো স্লাইড, সেকেন্ড স্লাইডটা তো দেখা গেছে, যাচ্ছে না? হ্যাঁ স্যার। এই দেখা যাচ্ছে। ওকে, গুড। ওকে, থ্যাংক ইউ। সো আমি একটু আপনাদের সবার ধারণার জন্য আমি বাংলাদেশের পাখি নিয়ে একটু 1 মিনিট জাস্ট বলবো, যে আপনারা জেনে আহ, খুশি হবেন যে বাংলাদেশে প্রায় 731 প্রজাতির পাখি আছে বাংলাদেশে। আহ, এর মধ্যে আমাদের মাইগ্রেটরি স্পিসিস অ্যারাউন্ড 400, মানে অর্ধেকেরও বেশি পাখি আমাদের মাইগ্রেটরি। এবং আমাদের যদি গোটা বাংলাদেশের যে পাখি আছে, এই যে 731 প্রজাতির পাখির মধ্যে আমরা 39 প্রজাতির পাখি হলো থ্রেটেন বার্ড, এর মধ্যে হলো 21 প্রজাতির আমাদের মাইগ্রেটরি বার্ড থ্রেটেন। তার মানে এই 400 প্রজাতির যে মাইগ্রেটরি বার্ড আছে, তার মধ্যে 21 প্রজাতির পাখি গ্লোবালি থ্রেটেন বার্ড। সো আমাদের কিন্তু অনেক বড় রেসপন্সিবিলিটি, উই ক্যান কন্ট্রিবিউট এই 21 প্রজাতির পাখিটাকে সংরক্ষণে আমরা বড় অবদান রাখতে পারি। আরেকটু বলে রাখি যে বাংলাদেশে আমরা প্রায় আইইউসিএন এর একটা লাল তালিকা আছে যেটাকে রেড লিস্ট বলে, সেটার প্রায় 1600-র মতো স্পিসিস আমরা অ্যাসেস করি, এবং বাংলাদেশে দেখি যে এই ওয়াইল্ড লাইফের 24 ভাগ ওয়াইল্ড লাইফ আমাদের এখন থ্রেটেন ইন কন্ডিশন। এবং পার্টিকুলারলি যদি আমরা পাখির ক্ষেত্রে বলি, দেখবেন এখানে দেখেন একটা ইয়োলো আছে। 6.8% পাখি আমাদের হলো থ্রেটেন প্রজাতির আমাদের পাখি। সো আমরা যেটা অ্যাসেস করেছিলাম ওই সময়, আহ 566 প্রজাতির পাখির আমরা অ্যাসেস করেছিলাম, তার মধ্যে আমরা পেয়েছি 6.8 ভাগ থ্রেটেন ক্যাটাগরি। সো এবং পাশাপাশি আমি একটু বলে রাখি যে আহ আমাদের
24 প্রজাতির হাঁস পাখি এবং র্যাপটর এবং ডিফারেন্ট টাইপস অফ বার্ড লাইক উইন্টার ভিজিট এবং সামার ভিজিটর, ভ্যাগ্রেন্ট এবং প্যাসেজ মাইগ্রেন্ট, এইগুলোর সংখ্যা আপনারা ইজিলি দেখতে পাবেন। কিন্তু আমি জাস্ট এই স্লাইডে যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের প্রায় অর্ধেকেরও বেশি পাখি মাইগ্রেটরি, এবং এইটার প্রায় 5 ভাগ মাইগ্রেটরি পাখি আমাদের থ্রেটেন্ড ইন কন্ডিশনে আছে। এরপরে যেটা আমি যদি আসি যে বাংলাদেশের এই যে গোল যে চিহ্নগুলো আছে, এই সব অঞ্চলে মূলত আমাদের সিলেট অঞ্চল এবং আমাদের পদ্মা যমুনা এবং আমাদের উপকূলীয় অঞ্চল এবং সুন্দরবন, এই এই কয়টা অঞ্চলেই আমাদের মূলত এই পরিযায়ী পাখিগুলো আসে। মেইনলি উইন্টার ভিজিটরের কথা বললাম, এবং সামার ভিজিটর আমাদের ঢাকা শহর বা অন্যান্য জায়গাতেও আমাদের দেখা যায়, পার্টিকুলারলি যে শালবন আছে সেখানেও দেখা যায়। সো আমাদের ওয়েটল্যান্ড এবং উপকূলটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আমাদের মাইগ্রেটরি যে উইন্টার বার্ড গুলো আসে তার জন্য। সো এই হলো আমাদের হ্যাবিটেট। এখন যদি আমি আরেকটু বলি যে আমাদের এই যে মাইগ্রেটরি বার্ড হ্যাবিটেট অ্যালং উইথ আমাদের বার্ডের যে সংখ্যা, আর একটু স্পেসিফিক্যালি আমরা যদি বলি যে আমরা বার্ড রিসার্চ কিভাবে আমরা শুরু করলাম, যেটা 1989, 87 হবে অ্যাকচুয়ালি। ওই সময় থেকে আমরা পাখি শুমারি শুরু করি বাংলাদেশে। আম, পাখি শুমারি ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ক, আপনারা জানেন যে আমরা উপকূলীয় বাংলাদেশে প্রায় 32টা অঞ্চলে আমরা পাখি শুমারি করি। 2000 সাল থেকে এটা খুবই ইন্টেন্সিভলি হয় পাখি শুমারি, লাস্ট 25 বছর ধরে আমরা করি। বাংলাদেশ বার্ড ক্লাব এটা মূলত লিড দেয়। তো সেখান থেকে যে দেখা যাচ্ছে যে আমাদের হাওর অঞ্চলে প্রায় 2 লাখের মতো আমরা হাঁস প্রজাতির পাখি পাই, এবং 50,000-এর মতো আমরা উপকূলীয় শোরবার্ড পাই, সৈকত পাখি যেটা ছোট ছোট পাখি পাই। এবং আমাদের পদ্মা যমুনায় যে পাখির সংখ্যা এখানে খুব বেশি না, এটা 15-20 হাজার পাখি আমরা পেয়ে থাকি। এবং আমাদের এই 20-25 বছরের আমরা কম্পাইলেশন আছে, আমরা একটা একটা করে আমরা রিসার্চ পেপার বের করছি। তার মধ্যে ফার্স্ট রিসার্চ পেপার আমাদের বের হয়েছে টাঙ্গুয়ার হাওরের 21 বছরের ডেটা থেকে। আমরা দেখছি যে 59 স্পিসিস অফ বার্ড, যেটা ওয়াটার বার্ড, সেটা কোনো না কোনো ভাবে ডিক্লাইন ইন ট্রেন্ড। বার্ড রিসার্চ আসলে খুবই ডিফিকাল্ট একটা ওয়ার্ক। আপনারা যে ছবিগুলো দেখছেন যে আমরা দিনের পর দিন বিভিন্ন হাওর এবং উপকূল অঞ্চল এবং সব জায়গায় আমরা পুরো উইন্টার আমরা 3 মাস এই সব কাদাচর এবং বনের মধ্যে আমরা কাটাই ফর বার্ডের জন্য, বার্ড রিসার্চের জন্য। এবং সেখান থেকে আমরা এই সেন্সাস, আমরা রিঙ্গিং করি আর কি, পাখির পায়ে রিং পরানো, বিভিন্ন ধরনের যেগুলো হলো শোর বার্ড আছে এবং ডাকস আছে সেইগুলাতে আমরা রিং পরাই এবং বিভিন্ন ধরনের কাজ করি। তো বার্ড সেন্সাস আমি বললাম প্রায় এই 1987 থেকে। এবং আমরা তারপরে বার্ড রিঙ্গিংটা শুরু করি বাংলাদেশে প্রথম, সেখানেও প্রথম থেকে আমি আসি 2010 সাল থেকে, সেটা সোনাদিয়ার থেকে শুরু করেছিলাম। এখন বাংলাদেশের সব জায়গায় আমরা বার্ড রিঙ্গিং করি। এবং ডাক রিঙ্গিং যেটা হয়, ডাকস মানে পরিযায়ী হাঁস যেটা হয়, সেটার আমরা শুরু করি 2015 সাল থেকে। টাঙ্গুয়ার হাওর থেকে আমরা শুরু করি। এবং স্যাটেলাইট ট্র্যাকিং যেটা আমরা বলছি যে মাইগ্রেশন, এটার মূলত মাইগ্রেশন দেখার জন্য, সেটা আমরা 2019 সাল থেকে এই কাজ করি বাংলাদেশে। আমরাই এই কাজটি করি। বাংলাদেশ বার্ড ক্লাব, আইইউসিএন আছে, বন বিভাগ এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন বিটিও, ব্রিটিশ ট্রাস্ট অফ অর্নিথোলজি, এবং আরো অন্যান্য বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, সব মিলে আমরা এই কাজগুলো আমরা করি। আরেকটু বলে রাখি যে এই আপনারা এই মাইগ্রেটরি পাখির কথা শুনলেন, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, যেটা আপনারা বিভিন্ন ইন্টারনেট থেকেই পাবেন। আহ, আমাদের পরিযায়ী পাখি, এই যে বললাম হাওর অঞ্চলে হাঁস পাখি, যে 20 থেকে 24 প্রজাতির হাঁস পাখি আসে আমাদের এই অঞ্চলটাতে, সেখানে হাওর অঞ্চলে পার্টিকুলারলি সেটা কোন পথ দিয়ে আসে, অথবা হলো উপকূলে যে শোরবার্ড সৈকত পাখি কোন অঞ্চল দিয়ে আসে, সেইটা
কোন পথ ব্যবহার করে সেটা দেখবেন যে এই এই আমাদের দুইটা ফ্লাইওয়ে মূলত আমাদের দেশে আহ, আসার আছে। ফ্লাইওয়ে মানে হলো যে পথ পাখিরা অনুসরণ করে, মানে একই পথ দিয়ে পাখিরা আসে, সেটাকে একটা পথ হলো ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে, আরেকটা পথ হলো সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে। সেটা আমরা বই পুস্তকে পড়তাম। তারপরে আমরা 2019 সালে যখন আমরা স্যাটেলাইট ট্যাগিং করলাম, তখন আমরা দেখলাম যে আমরা প্রুভ করতে পারলাম যে এই পাখিগুলা আসলে এই দুইটা পথ ইউজ করে, একটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে আর একটা ইস্ট এশিয়ান ফ্লাইওয়ে। আপনারা এই দুইটা বামের যে দুইটা ম্যাপ দেখছেন, এই দুইটা ম্যাপ ইন্টারনেট থেকে নেওয়া। এই এটা হলো মূলত ফ্লাইওয়ে। আর এই এখানে যে ছোট ছোট যে রেখাগুলো দেখছেন, পথগুলো দেখছেন, এগুলো আমরা স্যাটেলাইট ট্যাগ থেকে পেয়েছি। তার মানে হলো এই যে বাম দিকের উপরের যে পথটা আর আমাদের যে ট্যাগ বার্ডের যে পথ, সেটা হলো একই পথ অনুসরণ করে। সো আমাদের পাখিগুলা যে এই দুইটা ফ্লাইওয়ে ইউজ করে, সেটা একদম আমরা 2019 সালের পর থেকে প্রমাণিত হয়েছে। আমরা এই মাইগ্রেটরি বার্ডস এর মাইগ্রেশন নিয়ে আমরা 2019 সাল অনেক দিন ধরেই কাজ করি। মূলত 2010 সাল থেকে যে রিঙ্গিং করতাম, তখন ওইটা পাখিটা রিক্যাপচার মানে ধরা পড়লে পাখির পায়ের রিং দেখে আমরা বুঝতাম যে এটা আবার ফেরত আসছে, কিন্তু কোথায় থেকে ফেরত আসছে এটা আমরা জানতাম না। কিন্তু আমরা যখন আম, দেখলাম যে স্যাটেলাইট ট্যাগ আমরা ইউজ করা শুরু করলাম, তখন আমরা প্রতি মিনিটের বা প্রতি আওয়ারের আমরা মোবাইলের মাধ্যমে আমরা এটা পাখিটা কোথায় যাচ্ছে, কত দূরত্ব যাচ্ছে, এবং এটা রাতে কি করছে, দিনে কি করছে, এটার অল্টিটিউড কিরকম, সব ধরনের বিষয়গুলো আমরা হলো জানতে সক্ষম হলাম। আমরা পাখির গায়ে ওই যে দেখেন একটা ডান দিকের যে পাখির গায়ে এরকম আমরা স্যাটেলাইট ট্যাগ আমরা ইউজ করি, যেটা টোটাল ওজন যে পাখির তার 3%-এর নিচে। সেই সেরকম একটা স্যাটেলাইট ট্যাগ আমরা ইউজ করি, যেটাকে লগার বলা হয়, বা বার্ড ট্রান্সমিটারও বলা হয়। এটা প্রডিউস করে অর্নিটেলা নামের একটা কোম্পানি। আমরা যেটা ইউজ করি সেটা লিথুনিয়া থেকে আসে। আম, এবং এইটা খুবই স্মার্ট একটা টেকনোলজি, যেটাকে বলা হয় জি জিপিএস জিএসএম টেকনোলজি আমরা ইউজ করি। এবং পাখিটা যদি কোনো নেটওয়ার্কের মধ্যে থাক আসে, তখন আমরা এটা ডেটা পাই। এবং এইটার আমরা একটা ইয়ে ইউজ করি, লাইক একটা ফর অল দ্য পিপলের জন্য আমরা অ্যানিমাল ট্র্যাকার নামের একটা অ্যাপস আছে, সেটা ইউজ করি সবাই। আমাদের পাখির একটা করে নাম দেওয়া থাকে, যেমন লাইক এই পাখিটির নাম হলো আহাদ, যেটা টাঙ্গুয়ার হাওর থেকে মঙ্গোলিয়া থেকে একদম এটা হলো রাশিয়ার বর্ডার উপরের দিকে, মঙ্গোলিয়ার শেষ বর্ডার, এখানে গিয়েছিল পাখিটা। তো আমরা যেটা জানি যে সব পাখিগুলো আমরা বলি যে সাইবেরিয়া থেকে আসে, হুইচ ইজ নট ট্রু। মেইনলি হাঁস পাখিগুলা মঙ্গোলিয়া, চায়না, তিব্বত, ইন্ডিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান এবং পার্টলি রাশিয়ার কোনো অঞ্চল থেকে আসে। বেশিরভাগই আসে তিব্বত এবং চায়না থেকে এবং মঙ্গোলিয়া থেকে পাখিগুলো আমাদের দেশে আসে। এবং আমাদের দেশে যে শোর বার্ডগুলা, সেইগুলা হলো মানে সৈকত পাখি, যেগুলো দেখলে আপনারা উপকূল এবং কক্সবাজার এবং সোনাদের দ্বীপে গেলে যেগুলো ছোট ছোট পাখি, সৈকত পাখি দেখবেন, সেইগুলা মূলত রাশিয়ার কিছু অঞ্চলে যায়। বাকি বেশিরভাগই এই যে মঙ্গোলিয়ার একটা স্পট দেখতেছেন, এই যে এই এই লেকটা হলো আমার যে কার্সর আছে, সেই লেকটা হলো কুইন হলো। এর আশেপাশে মূলত পাখিরা হলো ব্রিড করে আম, আমাদের সব ধরনের পাখি। আমরা দেখেছি যে আমাদের দেশে পাখিরা প্রায় 200 থেকে 230 দিন থাকে এইসব মাইগ্রেটরি বার্ড, যেটা 6 থেকে 7 মাস, অক্টোবর থেকে এপ্রিল। এবং ম্যাক্সিমাম 8,000 কিলোমিটার বাংলাদেশের হাওর অঞ্চল থেকে অথবা উপকূল থেকে এটা গিয়েছে। এটা একটা পারফেক্ট ম্যাপ। আপনারা দেখবেন যে এই পাশে মঙ্গোলিয়া, এই পাশে আমাদের আমাদের পাখিগুলা কত দূর। মূলত এটা ডাকস, অল দ্য ডাকস আমরা যেটা ইয়ে করছি, এটা হলো ইভেন এই যে কাজাখস্তান, পাকিস্তান, এখানে এটা পুরা চায়নার অঞ্চল, এটা হলো মঙ্গোলিয়া, আহ মূলত তিব্বত, এটা তিব্বতের এবং চাইনিজ পার্টি আমাদের পাখিগুলা যায়। রাশিয়া কিন্তু এখানে এই অঞ্চলগুলোতে মূলত শোরবাট আমাদের সৈকত পাখিরা বাসা করে। হাঁস পাখিগুলা এই অঞ্চলটাতেই বেশি প্রেফার করে আমাদের
আপডেটেড ম্যাপে যেটা দেখছি। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পেলাম যে মাইগ্রেটরি বার্ডস এর বা পার্টিকুলার ডাকস এর জন্য, যে আমরা মূলত দেখেছি এইটা হলো টাঙ্গুয়ার হাওর, এটা হাকালুকি হাওর এবং এটা পাইকগাবি। আমরা মূলত এই তিনটা জায়গায় ফোকাস করি কনজারভেশন রিপোর্ট নেওয়ার জন্য। কিন্তু পাখিরা দেখেন এই যে ছোট ছোট যে জায়গাগুলো আছে সব জায়গাগুলোতে তারা খাবার খোঁজে, এবং তারা হলো আহ কোনো না কোনো ভাবে আহ, এরা কানেক্টেড। সো আমি যেটা বলতে চাই যে আমাদের এই হাওর অঞ্চলে মাত্র তিনটা জায়গায় যে আমরা ইনফোর্ট দিই, এর পরিবর্তে বাংলাদেশে আরো প্রায় 100টার অধিক, 150টার অধিক স্মল ওয়েটল্যান্ড আছে যেগুলা পাখিরা খাবার এবং বুস্টিং এর জন্য ব্যবহার করে। এবং আমাদের মাইগ্রেটরি বার্ড যদি আমরা সংরক্ষণের কথা চিন্তা করি, এই 3, 4 বা 5টা জায়গায় ফোকাস করলে হবে না, আরো ছোট ছোট পকেট জায়গা আছে যেগুলাতে আমাদের এই কানেক্টিভিটি দেখে যে জায়গায় কনসেন্ট্রেশন বেশি সেই জায়গায় কনজারভেশন নিতে হবে। এইটা একটা লাইফ আমাদের কাজ, যেটা আমি অ্যানিম্যাল ট্র্যাকার থেকে আমি আম, নিয়েছি। এরকম ভাবে পাখিগুলা হলো, আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন। ভেরি, এইটা আমরা জাস্ট এরকম ভাবে পাখি কোথায় কোথায় গিয়েছে ওখান থেকে ম্যাপটা আমরা নিয়েছি। সো এইগুলা হলো রুট। এটা হলো মূলত শোর বার্ডের জন্য আমি বলেছি যে আমাদের শোর বার্ড মূলত আমাদের দেখা যায় হলো উপকূলে, পার্টিকুলারলি হলো আমাদের এই গাঙ্গুরিয়ার চর যেটা সন্দ্বীপ, নিঝুম দ্বীপের দোমার চর, চর শাহজালাল, সোনার চর, এই পুরো যে নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী এবং সন্দ্বীপের যে উপকূল আছে সেই উপকূলগুলোতে বেশি দেখা যায়, এবং সোনাদিয়া। এবং ওখানেও আমরা স্যাটেলাইট ট্যাগ করে দেখেছি এই শোরবার্ড গুলাতে যে তারাও হলো এই ইভেন রাশিয়ার কাছাকাছি, রাশিয়ার যে অঞ্চলগুলা ওই সব অঞ্চলে তারা হলো মাইগ্রেট করছে আর কি। এবং আবার বাংলাদেশে ফিরে আসার খুব ভালো রেকর্ড আছে যে একই জায়গায় ফিরে আসে। এই হলো শোরবার্ড এবং ডাকসের পরিযায়নের গল্প হলো। এরপরে আরো ইন্টারেস্টিং, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা হলো পালাসেস পিসিগল, যে বাংলাদেশের এটা ওয়ান অফ দ্য কি স্পিসিস, যেটা মাইগ্রেটরি স্পিসিস, যেটা হলো আমি একটু বলে রাখি যে পালাসেস পিসিগল নাও একটা ইন্ডেঞ্জার্ড স্পিসিস। ইন্ডেঞ্জার্ড মিন্স বিপন্ন একটা স্পিসিস যেটা গ্লোবালি, এবং মূলত আমাদের দেশের হাওর অঞ্চলে এটা বাসা করে। এবং মঙ্গোলিয়ার তে এটা যায়, ফিরে যায়। এই এখন সব বার্ড গুলা ফিরে যাওয়া শুরু করেছে, অলমোস্ট সব চলে গেছে, এবং তারা আবার ব্যাক করবে আহ ভাদ্র মাসের 15 তারিখের দিকে আর কি। সেটা আহ লোকালরাই জানে, যেটাকে কুড়া পাখি বলে, লোকালদা বলে। সো আমি এই পাখি নিয়ে খুব ভালো আমাদের গবেষণা আছে, সেটা হলো আমরা মঙ্গোলিয়াতে আম, 5টি পাখির, এই পাখিটা মঙ্গোলিয়ায়, এই পাখি মঙ্গোলিয়াতে আমি ট্যাগ করেছিলাম, এখানেও মঙ্গোলিয়া এই পাখিতে ট্যাগ করা হয়েছে। সো 5টি পাখি মঙ্গোলিয়াতে ট্যাগ করা হয়েছে, আমরা মোট 13টি পাখিতে করেছি, তার মধ্যে 5টি মঙ্গোলিয়া আর বাকিগুলো বাংলাদেশে আমরা স্যাটেলাইট ট্যাগ করেছি টু নো দেয়ার মাইগ্রেশন রুট। সো ভেরি ইম্পর্টেন্ট ডেটা এটা, গ্লোবালি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডেটা ডেটা সেট, যেটা এটা কনজারভেশনে ভেরি ইম্প্যাক্ট রাখবে আমি বলে আশা করি। যে এভরিথিং এই পাখি বের করে ফেলছে। একটা পাখির আমি ম্যাপ দিয়েছি দেখেন, এটা প্রায়, এই পাখিটার নাম আম, এই পাখিটার নাম আইডার, যেটা এই এই স্যাটেলাইট, এই উড়ন্ত পাখিটি যেটা দেখছেন এটার স্যাটেলাইট ট্যাগ করে বাংলাদেশ থেকে ছবি উঠানো, মঙ্গোলিয়াতে ট্যাগ করা হয়েছিল। সেটা প্রায় 70,000 কিলোমিটারের বেশি সে ট্রাভেল করেছে। 100 এক 1375 দিন ধরে আমরা ডেটা পেয়েছি, ফার্স্ট 21শে মে পর্যন্ত আমাদের এটা
21শে মে মানে লাস্ট ডেটা আমরা আমি আপডেট মানে আমি দেখেছি আর কি 21শে মে পর্যন্ত সেটা ছিল 1375 দিন এবং 70,000 কিলোমিটার গিয়েছে। এবং সেটা প্রায় 4বার করেছে, 2বার বাচ্চা দিয়েছে বাংলাদেশে, এবং কোথায় বাচ্চা দিয়েছে। এবং এই বছর আমরা ওর বাচ্চাকেও পরিয়েছি ট্যাগ, এবং মা এবং মেয়ে দুইজনেই হলো এখন মঙ্গোলিয়াতে আছে, এতটুকু বলতে পারবো। So, আমরা ওদের দুইজনেরই এখন হলো গতিবিধি দেখছি, কোন লেকে যাচ্ছে, কখন খাচ্ছে এবং কি করছে ওরা। এভরিডে আমরা ওদের দেখি। দ্যাট ইজ মানে একটা পাখির সাথে যেটাকে বলা হয় আমরা চলছি, যে আহ, খুবই ইন্টারেস্টিং ডেটা। সো এইটা আমাদের মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান এক মঙ্গোলিয়ান এক মঙ্গোলিয়ান আমাদের একটা গ্রুপ আছে। এই যে এই আম, আমার বন্ধু বাটমুখ, ও এটা আমার সঙ্গে লিড করে। আমরা কোলাবরেট করি একসাথে। এবং আমাদের প্রথম একটা পেপার বের হয়েছে, যে অনলি যেটার নাম হলো আরাঙ্গা। এই পাখিটা প্রায় 8,000 মাইল ও ট্রাভেল করেছিল, 381 দিন পর সে মারা গেছে বাংলাদেশে এই সাইক্লোনের কারণে। 14 এপ্রিল, 13ই সেপ্টেম্বর 2021 পর্যন্ত এটা ডেটা, কিন্তু এই ডেটাটা আমাদের আরো ছিল। 14ই এপ্রিল এটা মারা যায় 2022 সালে। এই পাখিটা মারা যায় আহ টাঙ্গুয়ার হাওরে একটা আশেপাশের একটা অঞ্চলে। সো এইটার উপরে এই পেপারটা আমাদের এই লিঙ্কে আপনারা পাবেন, বার্ড ওরিয়েন্টাল বার্ড ক্লাবের একটা জার্নালে। যাও, যে জার্নাল, জার্নাল অফ এশিয়ান অর্নিথোলজি, ভেরি গুড পেপার। সো এইটা হলো পালাসেস ফিশ ঈগলের গল্প। সো আমরা বাংলাদেশ থেকে যেটা কন্ট্রিবিউট করলাম, সেটা আমরা দেখলাম যে এই পাখিটি এবং বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া যাইতে 20 দিন টাইম নেয় এভারেজ। এই 13টা পাখি আমরা যেটা অ্যানালাইসিস করে রেখেছি, এবং এই সময় সেটা তারা অতিক্রম করে 3,178 কিলোমিটার মিন, যেটাকে বলা হয় রেগুলার। আর 13টা পাখির যে ডেটা থেকে আমরা পাচ্ছি। এবং আমরা 22টা মাইগ্রেশন পিরিয়ড আমরা অ্যানালাইসিস করে রেখেছি। 22টা মিনস যে এক 13টা পাখি 22 বার আমরা অ্যানালাইসিস করে রেখেছি, যে এটা প্রায় 3,000 কিলোমিটার ডিস্টেন্স এরা যাতায়াত যায়। একবারের ফ্লাইট হলো 3,000 কিলোমিটার, এবং এই 3,000 কিলোমিটার যেতে তারা 22 দিন টাইম। এবং পাশাপাশি দেখবেন যে এই যে হলুদ গুলো আছে, এই হলুদ ডট, এই সব জায়গায় ওই যে স্টপ ওভার করে ওরা মাঝে মাঝে থামে এবং খায়, ওই যে 20 দিন টাইম নেয়। আরেকটি ইন্টারেস্টিং মাইগ্রেটরি পাখি যেটাতে নিয়ে আমরা কাজ করি এবং আমরা এখনো কাজ করে যাচ্ছি, ভেরি ইন্টারেস্টিং ডেটা। সো আমরা প্রায় আম, 9টি পাখিতে আমরা স্যাটেলাইট ট্যাগ করেছি, মূলত হিমালয়ান গ্রিফন ভালচার এটাকে বলে। এই যে একটা শকুনের একটা প্রজাতি। এই প্রজাতির একটু গল্প বলি, যে আমাদের আম, দেশে মূলত উইন্টারে এরা হলো আসে। সেপ্টেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এরা বাংলাদেশে আসার চেষ্টা করে, এবং হিমালয় থেকে এরা চলে আসে বাংলাদেশের মূলত নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ। এরাও পালাসেস ফিশিগলের মতো না ঠিক, এরা হলো আহ একটু কম ডিস্টেন্স এরা আম, করে মঙ্গোলিয়া পর্যন্ত এরা যায় না, মূলত তিব্বতের যে হিমালয় অঞ্চল আছে সেই অঞ্চলে তারা হলো সামারে ওরা কাটায়। কিন্তু উইন্টারে যেসব জুভেনাইল ভালচার আছে, জুভেনাইল হিমালয়ের গ্রিফন, এরা মাইগ্রেট করে বাংলাদেশে আসে। কারণ জুভেনাইল গুলা যেটা, যারা ফার্স্ট ইয়ার বার্ড অথবা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার বার্ড, তারা হলো বাচ্চা যেগুলা জুভেনাইল, তারা আসলে বুঝতে পারে না ওরা কোন দিকে খাবার পাওয়া যায়। ওরা হলো বেশিরভাগই পাখি এইদিকে চলে আসে। আমাদের দেশে প্রায় 1 থেকে 150 পাখি আমাদের দেশে আসে। এর মধ্যে প্রায় 50টি পাখি মাটিতে পড়ে যায়। এদের দীর্ঘ একটা ভ্রমণ ক্লান্তি থাকে, এবং খাবার না পেলে এরা মাটিতে পড়ে যায়। ওই সময় আমরা যেটা করি, আমাদের সেন্টার আছে ভালচার রেস্কিউ সেন্টার, পার্টিকুলারলি ফর হিমালয়ান গ্রিফনের জন্য। ওইগুলো আমরা রিহ্যাবিলিট করি, খাবার খাওয়াই, এবং এই আমাদের হাজী দানেশ ভেটেরিনারি ইউনিভার্সিটি ওনারা আমাদেরকে হেল্প করে ট্রিটমেন্ট দেওয়ার জন্য।
এবং ভেরি ইন্টারেস্টিং ডেটাও আমাদের আছে যে আমরা লাস্ট 2 বছর আমরা প্রায় 9টি, মোস্ট প্রবাবলি 9টি পাখিতে আমরা স্যাটেলাইট ট্যাগ করেছি, এবং সব পাখি ফিরে গিয়েছে তিব্বত এবং বিভিন্ন অঞ্চলে, চায়নার বিভিন্ন অঞ্চলে, এবং সেখান থেকে আর ফিরে আসে না। এখান থেকে কনক্লুড হয় যে যেগুলো ম্যাচুর বার্ড, নট দ্য জুভেনাইল বার্ড, সেগুলা কিন্তু আর ফিরে আসে না। সো আমাদের দেশে যেসব হিমালয়ান গ্রিফন দেখলে, খালি চোখে দেখলে বোঝা যায় না যে এটা আসলে হিউজ বার্ড, বিগ বার্ড, কিন্তু বোঝা যায় না যে এই পাখিগুলা ইম্যাচিউর, খালি চোখে দেখলে বোঝা যায় না, কিন্তু উই নো ভেরি ওয়েল যে এই পাখিগুলা জুভেনাইল বার্ড এবং অনভিজ্ঞ বার্ড। এরা এরা বেশিরভাগ পাখি বা সমতলে চলে আসে খাবার খোঁজার জন্য এবং এসেই ক্লান্তিতে পড়ে যায়। সো এই পাখিটাও মাইগ্রেটরি একটা পাখি, যেটাতে আপনারা দেখছেন মূলত নর্দার্ন বাংলাদেশে আমরা রাজশাহী, আমাদের সিংড়াতে একটা, দিনাজপুরের সিংড়াতে আমাদের একটা রিসার্চ সেন্টার আছে, সেখান থেকে আমরা স্যাটেলাইট ট্যাগ করেছি। এবং বেশিরভাগ পাখি হলো এই তিব্বতের অঞ্চলে, এই তিব্বতিয়ান প্ল্যাটু এবং চায়নার অঞ্চলে গিয়েছে। মূলত কিছু পাখি ব্যাক করেছিল নেপালে, আমরা পেয়েছিলাম। আম, সেখানেও আমাদের মনিটরিং হয়। সো এটাও একটা মাইগ্রেটরি বার্ড। সো দুইটা র্যাপ্টরের কথা বললাম আমি, একটা কিছু শোরবার্ডের কথা বললাম, সৈকত পাখি কিভাবে ট্রাভেল করে, এবং আমাদের ডাকস, যে আমাদের 24 প্রজাতির যে ডাক আছে তারা কোন দিকে আমাদের ট্রাভেল করে। এইটা আমাদের এখন বাংলাদেশের সায়েন্স এবং টেকনোলজি ইউজ করে এটা আমাদের হিউজ ডেটাবেজ আছে, এবং আমরা ওয়ান অফ দা আমরা লিড করছি এশিয়াকে, যে এশিয়াতে খুব কম জায়গায় এরকম ইনডেপথ কাজ হয়েছে যেগুলো আমরা মাঠে ঘাটে এবং বিভিন্ন জায়গায় আমরা এটা করে থাকি। সো দিস ইজ অল ফ্রম মাইগ্রেশন। আমাদের, যদি আমি একটু বলি যে আমাদের র্যাপ্টরের অনেকগুলো স্পিসিস আছে, কিন্তু হিমালয়ান গ্রিফন এবং আমাদের পালাসেস ফিশিগল, এই দুইটা র্যাপ্টরের ট্রাভেল প্যাটার্ন দেখলেই বোঝা যায় যে কোন অঞ্চল থেকে এরা আসে। এবং শোরবার্ড মূলত উপকূল থেকে কোন অঞ্চলে যায় সেটাও আমাদের জানা হলো। এবং অন্যান্য ডাকস গুলো আমি প্রায় 100 ডাকস কে স্যাটেলাইট ট্যাগ করেছি, সেগুলো কোথায় যায় সেই জিনিসগুলো আমরা দেখলাম। মূলত আমাদের পাখিগুলা হলো এই তিবেতিয়ান প্ল্যাটু এবং মঙ্গোলিয়া, নর্দার্ন পার্ট অফ মঙ্গোলিয়া পর্যন্ত, এই অঞ্চলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের মাইগ্রেটরি বার্ডস এর জন্য। সো আমাদের দেশের যে 2 লাখ হাঁস এবং 50,000-এর মতো শোরবার্ড আসে, সেইগুলার মূলত ব্রিডিং গ্রাউন্ড এই অঞ্চলটা, এবং তাদের শীতকালে তাদের খাবারের জায়গা আমাদের এই অঞ্চলটা। আম, এখন আমি একটু বলি যে এই মাইগ্রেটরি বার্ডস, অনেকেই কনফিউজ হয়ে যায় যে আসলে মাইগ্রেটরি বার্ডস আমাদের কোন ধরনের উপকারে আসে। সেটা হলো, এটা ফিশ প্রোডাকশনে এটা কিন্তু হিউজলি হেল্প করে আমাদের। দেখবেন যে হাওর অঞ্চলে যে ন্যাচারাল ফিশ প্রোডাকশন, সেটা 1/4 ইন বাংলাদেশ। সো এটা মেইনলি কন্ট্রিবিউশন ফর ন্যাচারাল ফুড। এই যে ডাকস যে এখানে আসছে, তাদের তাদের হিউজলি কন্ট্রিবিউট করে আমাদের এই ডাকস প্রজাতিগুলা, বা যেগুলা হলো জলচর পাখি, পাখিগুলা হাওরের এনভায়রনমেন্টটাকে ভালো রাখতে। এবং আমাদের উম, আমাদের যে মাইগ্রেটরি ডাকসের, আমাদের আম, এই ন্যাচারাল ফিশ প্রোডাকশনের পাশাপাশি যে এরা ইকোনমিতেও অনেক ধরনের হেল্প করে আর কি। যে আমাদের প্যাডি প্রোডাকশনে আর্টিফিশিয়ালি, যেমন হাওর অঞ্চলে আপনারা দেখবেন যে আমাদের নর্থ বেঙ্গলে যেরকম সার ইউজ করি, আমরা ফার্টিলাইজার ইউজ করি, হাওর অঞ্চলের মানুষ কিন্তু এত পরিমাণ সার ইউজ করে না এবং পানি ইউজ করে না ধান খেতে। সো ওদের প্রোডাকশনটা বেটার দেন আমাদের নর্দার্ন পার্ট অফ বাংলাদেশ অথবা অন্য অঞ্চলের চাইতে। সো এইটা মূলত হয়েছে আমাদের এই ন্যাচারাল ন্যাচারাল কারণে, আমরা দেখেছি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার যদি আমি একটু চ্যালেঞ্জের কথায় আসি, সেটা হইলো, যেহেতু আপনারা যারা
বেশিরভাগই এখানে ভেটেরিনারি ডিপার্টমেন্ট থেকে আসছেন, বা বিভিন্ন ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে আসছেন। আমি একটু বলবো যে আহ, দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো যে আমাদের হাওর অঞ্চলে আপনারা লাইভ স্টককে খুবই কদর করেন, এবং ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমাদের ভ্যালু আছে লাইভ স্টক মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট এটা করে। কিন্তু হাওর অঞ্চলটা বেশিরভাগ জায়গায় হাক্কালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর বলেন, বিভিন্ন হাওর বলেন, সেটা ধ্বংস একেবারেই অনেক ক্ষতি হয়েছে ফর এই ডোমেস্টিক ডাকসের পালনের জন্য আর কি। মূলত হাওর অঞ্চলে যে এরা হলো ডোমেস্টিক ডাকসটা যখন হাওরে যায়, তখন এটা ইন্টারাকশন হয় উইথ ওয়াইল্ড ডাক, যেটা মাইগ্রেটরি ডাকসের সাথে। সেটা তো আপনারা জানেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সহ অন্যান্য হিউজ রিস্ক থাকে। এবং পাশাপাশি যেগুলো ন্যাচারাল ফরেস্ট আছে আমরা দেখেছি, সোয়াম্প ফরেস্ট, এবং পার্টিকুলারলি যে নলবনের, নলখাগড়ার বন, সেসব জায়গায় এখন হিউজলি গোচারণ ভূমি হয়ে গেছে। সেইটা দেখবেন যে আমরা দেখেছি যে এখন হিউজ হ্যাবিটেট লস হয়েছে এই গোচারণ ভূমির কারণে। তো এই দুইটা মাইগ্রেটরি বার্ডস এর জন্য এবং এদের হ্যাবিটেট ধ্বংসের পিছনে, এবং এই হাওরের যে ডিস্টারবেন্স, সেটার জন্য ওয়ান অফ দা চ্যালেঞ্জ আমাদের যে এই গোচারণ ভূমি এবং এবং ডোমেস্টিক ডাকসের কিভাবে জোনিং করে এটাকে এই এদের হলো চা চড়ানো যায় এবং এখান থেকে প্রোটিন বা অন্যান্য জিনিস চিন্তা করা যায়। তাছাড়া ভেরি ডিফিকাল্ট, আপনি যতই প্রোটেকশনের ব্যবস্থা করেন কোনোভাবেই সম্ভব না সংরক্ষণ করা। সো আমাদের ডিফারেন্ট টাইপস অফ স্টাডি আছে, ইন্টারাকশন, ইন্টারমিংলিং। আমি ডোমেস্টিক ডাকসেও স্যাটেলাইট ট্যাগ বসিয়ে দেখেছি যে এই কিভাবে ইন্টারাকশন হচ্ছে ওয়াইল্ড বার্ডের সাথে। আমরা দেখেছি একই জায়গায় তারা ইউজ করছে, কাছাকাছি ইউজ করছে, ওভারল্যাপিং করছে। সো ভেরি ডিফিকাল্ট, মানে এই যে ডিজিজ ট্রান্সমিশনের ক্ষেত্রে। একটা এক্সাম্পল আমি দিয়ে রাখি, এটা ভেরি রিলেটেড টু ইয়োর সাবজেক্ট। যে আমি এই জায়গায়, এটা হলো টাঙ্গুয়ার হাওর থেকে একটা স্যাটেলাইট ট্যাগ করেছিলাম। এখানে একটা লেকে গিয়েছিল আর কি এই হাঁসটা, এবং এই লেকেও গিয়েছিল, কুইনহো লেক, চীনের কুইনহো লেকে গিয়েছিল এই হাঁসটা। এবং সেটা আমরা দেখেছি যে এই কুইনহো লেকে গেছে এই হাঁসটা। এবং ওই সময় এটা আমার যেটা হয়েছে, চায়না রিপোর্ট করেছিল যে H5N1 এর আউটব্রেক হয়েছে কুইনহো লেকে। এবং আমরা দেখেছি যে আমাদের হাঁসটাও ওখানে গিয়েছে। সো আপনারা একটু জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস, যে আমাদের একটা হাঁস, মাইগ্রেটরি হাঁস, কুইনহো লেকে গেছে এবং ওখানে আউটব্রেক হয়েছে। সো সো আমাদের যেরকম রিস্ক আছে, শুধু মানুষেরই না, আমাদের হিউজ রিস্ক আছে যে ওয়াইল্ড অ্যানিমালের যে ইন্টারাকশন হচ্ছে। এই যে দেখেন আমাদের হাঁস পালন যেভাবে হয়, সো ইন্টারাকশন শুধু আমাদের ডোমেস্টিক হাঁস এবং ওয়াইল্ড হাঁসের না, সেটা মানুষেরও হলো ভয়াবহ। এটা আপনাদের বোঝানোর কিছু নাই, আপনারা একটু ভালো করে জানেন যে হিউজলি ইম্প্যাক্ট আছে যে এই আউটব্রেকের আর কি সম্ভাবনা। সো আমরা এই স্যাটেলাইট ডেটা থেকেও আমরা কন্ট্রিবিউট করছি যে আমাদের হাঁসগুলা কোন দিকে যাচ্ছে, এবং ওই জায়গায় আউটব্রেক হলে আমরা ইনফর্ম করি যে আমাদের বাংলাদেশে অ্যালার্ট করার ব্যবস্থা যা ইয়ে আছে, বা আমাদের এখানে যদি আউটব্রেক হয় তাহলে আমরা অ্যালার্ট করতে পারি টু আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই আমাদের এটাও একটা ওয়ান অফ দ্য স্টাডির অংশ, যেটা আমরা অলরেডি করেছি, ইনফরমেশন দিয়েছি। আম, আমার লাস্ট স্লাইড, যে আমাদের দেশটা কিন্তু খুব ছোট্ট একটা দেশ। এই দেশের মূলত আমাদের, আপনারা যদি একটু চোখ বন্ধ করে যদি ইমাজিন করেন, আমাদের মূলত হলো হাওর অঞ্চলের ছোট্ট একটা পোর্শনে হাঁস পাখিগুলো আসে মাইগ্রেটরি, এবং উপকূলে একটা ছোট্ট জায়গাতে হলো আমাদের শোরবার্ডস। সো আমি যেটা হিসাব করে ক্যালকুলেট করে দেখেছি যে আমরা আমাদের স্টাডি থেকে, যে মাত্র 9টা যদি ওয়েটল্যান্ড বাংলাদেশ সরকার অথবা সব ধরনের স্টেক হোল্ডার কনজারভেশনের আওতায় আনে, তাহলে আমাদের 80%-এরও বেশি ওয়াটার বার্ড সংরক্ষিত করা সম্ভব মাত্র আর 9টা জায়গা, তারও কম হইলেই হয় আর কি। এবং এর মধ্যে 6টা ফ্লাইওয়ে সাইট আছে, যেটাকে বলা ইম্পর্টেন্ট বার্ড এরিয়া আছে। এই এই 9টার মধ্যে 6টা আবার ইম্পর্টেন্ট বার্ড এরিয়া আছে।
যেটা গ্লোবালি রিনাউন্ড একটা জায়গা। সো আমরা আমরা কিন্তু সব ধরনের এই 18-20 কোটি মানুষের দেশে এত বড় একটা জায়গাতে আমরা 8টা 9টা জায়গা যদি আমরা ছেড়ে দিতে পারি পাখিদের জন্য, তাহলে আমাদের মানে কোনো মানে আনপ্রোটেক্টেড রাখা, ওদের জন্য প্রোটেক্টেড রাখা যায়, তাহলে কিন্তু আমাদের সংরক্ষণের খুব বেশি দরকার নেই। ওরা আসবে, খাবে ন্যাচারালি। ভেজিটেবল, ওরা বেশিরভাগই হলো ভেজিটেবল অথবা পোকামাকড় খেয়ে থাকে। সো এই ধরনের খাবার অ্যাভেলেবেল যদি আপনি ডিস্টার্ব না করেন। সো আমাদের এটাই মেসেজ থাকে যে আমরা 8টা 9টা জায়গা আমরা সংরক্ষণের আওতায় আনবো। এটা আমাদের হলো থাকে। তো এতটুকুনি আমার বলার ছিল। আমরা একটা ভেরি গুড টিম উই হ্যাভ। এটা দেশে বিদেশের অনেকে আমাদের এই আমাদের সাথে জয়েন করে, এবং এভরি উইন্টার পার্টিকুলারলি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাস আমরা ফিল্ডে থাকি। আমাদের সাথে অনেক আম, অনেক গবেষক, রিনাউন্ড গবেষক, দেশি বিদেশি, এরা সবাই আমাদের সাথে জয়েন করে, এবং আমরা বাংলাদেশের বিভিন্ন ওয়েটল্যান্ড এবং উপকূল এবং বিভিন্ন বনে আমরা এই ওয়েল বার্ড রিসার্চে আমরা এভরি ইয়ার উইন্টারে কাজ করি অ্যাজ ওয়েল অ্যাজ সামারে কাজ করি। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্যার আপনাকে অসংখ্য অনেক সাজেস্ট করছি যে এতটুকু এতটুকু জায়গায় আমরা হাঁস পালনের জন্য ছেড়ে দিতে পারি, এতটুকু জায়গায় গোচারণ ভূমির জন্য ছেড়ে দিতে পারি, তাহলে হলো এই লাইভ স্টকও আমাদের বাঁচবে, ভালো থাকবে, এবং আশেপাশে আমাদের কোনো রিস্ক থাকবে না। তো সরকার সেটাই যদি প্র্যাকটিস করে, পার্টিকুলারলি আমি যেটা বলতে চাই যে আমাদের একটা জোনিং সিস্টেম করতে হবে। লাইক আপনি ইমাজিন করেন টাঙ্গুয়ার হাওরে 54টা বিল আছে। 54টা বিলের মধ্যে যদি আমরা একটা কোর সিস্টেম চিন্তা করি যেখানে হলো মাইগ্রেটরি বার্ড বেশি থাকে, সেই জায়গায় যেন হলো আমাদের এই লাইভ স্টকটা না যায়। এবং উপরের যে অঞ্চলটা আছে, লাইক যেটা হলো পেরিফেরিতে, সেই সব জায়গায় যদি চড়ানো যায়। আর না হলে হয় কি, আমাদের হলো পুরো হাওরটাতে অ্যাডিশনাল ফুড দেয়। আপনারা জানেন কিনা যে এই খাবার যেটা দেয় সেটা হলো অ্যাডিশনাল ফিড দেয় আর কি হাঁস পালনকারীরা। সেটা কিন্তু ওই হাওরের একটা ন্যাচারাল এনভায়রনমেন্টটা নষ্ট করে। মানে ন্যাচারাল যেসব ফুড আছে ফর মাইগ্রেটরি বার্ডের জন্য, সেটা কিন্তু হলো এই ডোমেস্টিক হাঁসকে ওইটাও খাচ্ছে, তাদের খাবার শেয়ার করছে। ধরেন আমাদের টাঙ্গুয়ার হাওরে প্রায় 1 লাখ পাখি আসতো। এই বছর সবচেয়ে ডিজাস্টার, আমরা প্রায় 22,000 পাখি পেয়েছি। সো ধরেন আমাদের 1 লাখ হাঁসের জায়গায় এখন 2 লাখ ডোমেস্টিক হাঁস আছে। তারা ওদের খাবার তো খাচ্ছে খাচ্ছে, অ্যাডিশনাল ফিডও দিচ্ছে আর কি, ইয়ে আমাদের যারা হলো হাঁস পালন করে। সো এটা হাওরের পরিবেশ নষ্ট করছে, এবং একটা রিস্ক আছে, যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার একটা বড় রিস্ক আছে। সো এটা সরকারি ভাবে উদ্যোগ না নিলে, আর পার্টিকুলারলি আপনারা যারা আছেন, এই মেসেজটা কিভাবে আরো মোর গবেষণা করা যায়, আপনারা একটু গবেষণা করে দেখতে পারেন যে এই ইন্টারাকশন কিভাবে কমানো যায়। আমাদের গবেষণা আছে যে আমরা এটাকে করছি, জোনিং এর মাধ্যমে কিভাবে দুই পক্ষই উইন উইন একটা সিচুয়েশন হয়, এটা আমরা সাজেস্ট করেছি। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন